তা আজকে আমাদের যে টপিকটা আলোচনার বিষয় খুব সুন্দর এবং খুব ভাস্ট। এর একটা বেসিক থিওরি আছে, মানে একটা ব্যাকগ্রাউন্ড থিওরি আছে। সেই থিওরিটুকু যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এখানে যে ডেটা গুলো দেওয়া আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনের মধ্যে পড়ছে, ডেটাগুলো দেওয়া আছে, সেই ডেটাগুলো কিন্তু আমরা ভালো করে আহ বোঝা বা সেটাকে মনে রাখা বা কেন মনে রাখছি এই জায়গাটা বোঝা কিন্তু একটু হলে সমস্যা হবে। তো এখানে মোটামুটি যারা আছি তারা বেসিক থিওরিটুকু আশা করছি ক্লিয়ার আছে। আমি তবুও একবার ছোট করে একটুখানি বলে দেওয়ার চেষ্টা করছি। আমাদের টার্গেট হচ্ছে 25-26-এর বাজেটটাকে, সেন্ট্রাল বাজেট এবং স্টেট বাজেট দুটোকে ভালো করে খেয়াল করা। তো আমি কিছু কথা তোমাদেরকে সবার আগে একটুখানি আলোচনা প্রসঙ্গে জিজ্ঞাসা করব এবং পড়া করতে করতে এগিয়ে যাব। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে এই যে বাজেট, মানে ইউনিয়ন বাজেট, সেটা তো আমাদের কোনো না কোনো কনস্টিটিউশনে উল্লেখ আছে, কোনো না কোনো আর্টিকেলে। তো কারা কারা জানো একটু হাত তোলো দেখি, মাইক অন না করে, যে কততম আর্টিকেলের জন্য, মানে আর্টিকেল এই বাজেটের কথা বলা আছে। যারা জানি একটু হাত তুলবো। সৌরভ এবং শ্রাবণী, এছাড়া কেউ জানি না। গুড। শ্রাবণী বলো। 112। সরি, 100। আচ্ছা, এবার সৌরভ হাত তুলেছে। হ্যাঁ হ্যাঁ 112। হ্যাঁ, আর্টিকেল 112, একদম ঠিক কথা। এবার সৌরভ নস্কর হাত তুলেছে, সৌরভ নস্করকে একটু জিজ্ঞেস করি, বাবু রে, মাইক অন করো। এটা, এই আর্টিকেল 112 কি নামে পরিচিত আছে? স্যার ওটাই অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ওই নামে পরিচিত। ভেরি গুড, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো এবার ভালো কথা। তো বাজেট কথাটা কোথাও উল্লেখ নেই, যে আমরা যে বাজেট বলছি, কি মনে হয়? বাজেট কথাটা উল্লেখ নেই কোথাও। এই যে আমরা বলছি বাজেট বাজেট বাজেট, কি বলো, আছে না নেই? না স্যার নেই। যদি বলো কনস্টিটিউশনে, যদি বলো যে কনস্টিটিউশন কনস্টিটিউশনে, অনুযায়ী নেই স্যার। কনস, বলো কি হয়েছে? বলছি স্যার ওই সংবিধান অনুযায়ী নেই। সংবিধান অনুযায়ী নেই, একদম ঠিক কথা। সংবিধানে বাজেট কথাটা নেই, তার জায়গায় বরঞ্চ আছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই কথাটা মাথায় একদম গেঁথে নাও। ঠিক আছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। সেকেন্ড যে কথাটা আলোচনা করব, আচ্ছা, আমরা এই বাজেট বা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা বুঝিটা কি? কারা পারবে একটু হাত তোলে দেখি। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি, পার্থ পুরকাইত, মাইক অন করো, বলো ভাই এটা সম্বন্ধে কি বলে, বাজেট। মাইক অন করো, বলো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, ব্যাপারটা এবার মানে কথা কথা খুব কেটে আসছে ভাই, কথা খুব কেটে আসছে, বলো। কথা খুব কেটে আসছে। হ্যালো, হুম, হ্যাঁ শুনতে পারেন? না, কথা কেটে আসছে, ছাড়ো। নীলা বলো। স্যার, বাজেট বলতে মানে যে বছরে আর কি বাজেটটা সেট করা হয়, সেই বছরের যাবতীয় যত খরচা আছে সেটা মানে বাজেটের মাধ্যমে ঠিক করা হয় যে কোন খাতে কত খরচা হবে। আর আগের বছরেরটাও আলোচনা করা হয়, মানে কোন খাতে কত খরচা করা হয়েছিল। হুম, তো বাজেটের তাকে মাধ্যমে কি এটাই বলে? কি বলে মানে আগের বছরের বুঝলাম খরচাটাকে না। আমরা কি হিসাবে বলি? তাকে তো বাজেট বলি না। ও আচ্ছা আচ্ছা। আর্চনা বলো। স্যার ইকোনমিক্যাল সার্ভে বলা হয়। ভেরি গুড, ইকোনমিক সার্ভে।
তো এবার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন বাজেট করছি সেটা 25-26-এর করছি, মানে ফিউচারের, বা ফিউচার বলে আবার অনেকে ভুল বলবে, আমার মতে বলা উচিত 1 year ahead। 1 year ahead, 1 বছর আগেকার, মানে এগিয়ে আমরা চিন্তা ভাবনা করছি বাজেট। কিন্তু যখন আমরা আগের বছর মানে 25-26, আচ্ছা তার আগে আমি একটা কথা বলি, নীলা আমাকে একটা কথা বললে কিন্তু ক্লিয়ার কাট কথা হলো না, ক্লিয়ার কাট কথা হলো না। হুম, কি ক্লিয়ার কাট কথা হলো না নীলা, বলো তো তোমার কথার মধ্যে ভুল কি? শম্পা বলুক কি ভুল আছে, স্যার তাড়াতাড়ি ইনকাম মাইক বা অন। এক্সপেন্ডিচার, হুম, হ্যালো, ইনকাম আর হুম। ইনকাম আর এক্সপেন্ডিচারের যে হিসেবগুলো কোন খাতে কতটা কি হচ্ছে বেশি কম, ও ম্যাডাম, এগুলো ইনকাম মানে তোমার আমার হতে পারে, শোনো শোনো, ইনকাম তোমার আমার হতে পারে, সরকারেরটা ইনকাম নয়। সুপর্ণা বলো তো সরকারটাকে, ইনকামটাকে আমরা কি বলি? ক্যাপিটাল ক্যাপিটাল মানে ক্যাপিটাল হচ্ছে ট্যাক্স এক্সপেন্ডিচার বলে মূলধন, তো। মোটা টাকা, ট্যাক্স বা ইনকাম। ট্যাক্সেবল ইনকাম না। উপমা বলো তো, কি জানি বলো। সরি, Receipts. ভেরি গুড। দুটো জিনিস বাজেটের, একটা রিসিপ্ট যাকে আমরা বলছি ইনকাম, ইনকাম চলতি ল্যাঙ্গুয়েজ, রিসিপ্ট ইকোনমির ভাষা, কি পেলুম আর কি দিলুম, তাই না? আর তার মানে হচ্ছে এবার এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে আউটগোয়িং যেটা আছে, যে আমার খরচায় বেরিয়ে যাচ্ছে, রাইট? এই দুটো নিয়ে বাজেট। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা সবাই মিস করে যাচ্ছে। আর্জুনা ওখান ধরে হাত তুলে আছে, আর্জুনাকে একটু জিজ্ঞেস করে, আর্জুনা আহ, হ্যাঁ স্যার। কি মিসিং আছে? স্যার রেভিনিউ রিসিভ যেটা আমরা করছি মানে বড্ড সরকার ডেপথে চলে গেছো, আমি সবার আগে বুঝবো বাজেটটা, বাজেটের যে ডেফিনেশন ওরা এতক্ষণ দিল তার মধ্যে কি মিসিং আছে। স্যার আমি বুঝতে পারছি না ওরা ততক্ষণ থেকে কি বলে কি মিসিং আছে। তুমি ক্লাসে আছো তো, নীলাও বললো, হ্যাঁ শম্পা বললো, সবাই বলছে কি বাজেটের ডেফিনেশনে কি মিসিং আছে, কি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মিসিং আছে। তুমি না হয় পুরো ডেফিনেশনটা বলো, বাজেট বলতে তুমি কি বোঝো? গত এক বছরে কোথা কোথা থেকে মানে রিসিভ হবে সরকারের, এবং এক বছরে কোন কোন খাতে কত টাকা করে মানে দেয়া হবে, হুম, এটা নিয়েই পুরো এক বছরের একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের বাজেট পেশ করা হয়। এইটাই মিসিং ছিল, ফিনান্সিয়াল ইয়ার। হ্যাঁ, ফিনান্সিয়াল ইয়ার বলতে ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে 1 মার্চ থেকে শুরু করে না 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 1 মার্চ থেকে নয়, 1 এপ্রিল থেকে শুরু করে 31 মার্চ অবধি। এই তো হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার, ঠিক আছে? এই ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে বেসিক্যালি আমাদের যে টেনিওরে আমার পুরো জিনিসটা কাউন্ট হবে। এটা ইম্পর্টেন্ট জায়গা, বাজেটের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? এবং সেই ফিনান্সিয়াল ইয়ারে কি কি ইনকাম হতে পারে আর কি কি খরচা হতে পারে তার একটা এস্টিমেটেড ভ্যালু হচ্ছে আমার, বা এস্টিমেটেড ড্রাফট বা খসড়া বলতে পারো, সেটা হচ্ছে আমার বাজেট, ঠিক আছে? তাহলে আমি যদি বলি, বলবো যে একটা এস্টিমেটেড মানে একটা স্টেটমেন্ট যেটা একটা এস্টিমেশন দিচ্ছে, মানে একটা আন্দাজ বা অনুমান দিচ্ছে কিসের, রিসিপ্ট এন্ড এক্সপেন্ডিচার অফ গভর্নমেন্ট ফর আ ফিনান্সিয়াল ইয়ার, ঠিক আছে? এটা হচ্ছে মেন কথা, এটা কিন্তু এস্টিমেশন। বাজেট কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি এস্টিমেট ভ্যালু, এস্টিমেট ভ্যালু, ভ্যালু বলবো না, কেন ইকোনমির ভাষায় ভ্যালু বলে না, ইকোনমির ভাষায় বলা হচ্ছে এস্টিমেট স্টেটমেন্ট। বাজেট হচ্ছে এস্টিমেট স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ এস্টিমেশন, ঠিক আছে? মানে অনুমান সাপেক্ষ একটা, হতেই পারে কোনোবার সেবার খরা হলো বা সেবার হয়তো বন্যা হলো, তাহলে সেই দিকে অন্য দিক থেকে যেমন করোনার সময় মেডিকেলের উপর বেশি জোর দেওয়া হয়েছিল, বাকিগুলোতে জোর দেওয়া হয়নি, ডেভেলপমেন্ট আটকে দেওয়া হয়েছিল, সেই খরচার টাকাগুলোকে আটকে দেওয়া হয়েছিল, ঠিক তাই, ঠিক তাই, ঠিক আছে? তো রিসিপ্ট গেল, ইনকাম এক্সপেন্ডিচার গেল, আউটগোয়িং গেল। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে
এবার একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যেটা একটু আগে কিছু স্টুডেন্ট আলোচনা করলো যে তুমি 2025 দেন 26 তার কি করছো, বাজেট আমি আমার মতন লিখছি, বাজেট এস্টিমেশন করছো, তাই তো? কিন্তু তার আগের বছর তো বাজেট হয়েছিল, তাই না? 2024-25-এর বাজেট হয়েছিল, তাহলে সেখানেও বাজেটে যা হয়েছিল পুরো একদম অ্যাকুরেট খরচা হয়েছে? এটা হতে পারে কখনো? কখনোই হয় না। যদিও মানে বিভিন্ন রাজ্যের, দেশের সবাই ওরা কি করে, মোটামুটি একটা মিলিয়ে দেয় আর কি, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি কখনো মেলে না, মানে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি মেলে না, অ্যাকচুয়ালি মেলে না। তো তখন আমরা তাকে বলি, তার যে এক বছর পর, মানে পরের ফিনান্সিয়াল ইয়ার শুরুতে, মানে ফিনান্সিয়াল ইয়ার শুরুতে মানে হচ্ছে আমাদের এপ্রিল থেকে ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়, কিন্তু বাজেট কবে দেওয়া হয় জানো? নিশ্চয়ই জানো, বলো তো কবে দেওয়া হয়? সৌরভ বলো, বাজেট কবে পাবলিশ হয়? সৌরভ। 1 জানুয়ারি। ফার্স্ট মনে নেই, জানুয়ারি। স্যার ফার্স্ট ফেব্রুয়ারিতে পাবলিশ ফেব্রুয়ারিতে হয়, হয়। একদম ফার্স্ট ফেব্রুয়ারিতে পাবলিশ হয়। যদিও আগে কিন্তু দুরকম বাজেট হতো, নিশ্চয়ই জানো হয়তো, দুটো বাজেট ছিল, সেটা হ্যাঁ কম্বাইন স্যার, করে দিয়েছে। কি কি রেলের বাজেট বাজেট ছিল আগে বলতো? আলাদা হতো। আর হ্যাঁ, ওই 17 একটা 18-তে 2000, 17-18-তে মার্চ হয়ে গেছিল রেলওয়ে বাজেট আর মেন একদম বাজেট। একদম একটা ছিল হচ্ছে মেইন বাজেট, আর তার সাথে ছিল হচ্ছে রেলওয়ে বাজেট। এই দুটো কম্বাইন হয়ে গেছে 2017-18-তে, ঠিক আছে? কম্বাইন হয়ে গেছে, হয়ে গিয়ে এখন একটাই বাজেট, ফিনান্সিয়াল বাজেট, যেটা মানে আমাদের নর্মাল বাজেট যেটা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে, এটা এই বাজেটটা পাবলিশ করে কে? পিএম নিশ্চয়ই করে। না না, সরি, কে যেন করে? ফাইন্যান্স মিনিস্ট্রি। ফাইন্যান্স মিনিস্টার করে। ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে ফাইন্যান্স মিনিস্টার করে, ফাইন্যান্স ঠিক মিনিস্টার আছে? এটা বলে। এতদিন ধরে এর আগে দেখা গেছে যে ওই একটা ব্রিফকেসের মধ্যে করে আসতো, এখন ট্যাবে আসে, ডিজিটাল ইন্ডিয়া। সো পাবলিশ করে কে? পাবলিশ করে হচ্ছে আমাদের সেন্ট্রাল, যিনি থাকবেন এই পদে, ফিনান্স মিনিস্টার। তো বর্তমানে আমাদের সীতারামন ম্যাডাম রয়েছেন, তাই তো? নির্মলা সীতারামন ম্যাডাম, ভালো কথা। এবং এটা কোন ডিপার্টমেন্ট থেকে পাবলিশ হয়? না, মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে পাবলিশ হয়, তার বাজেট ডিভিশন থেকে পাবলিশ হয়। এগুলো যা লিখলাম, যা বললাম, এগুলো জানা, কিছু জিনিস অজানা, কিছু জিনিস ভুলে গেছি, কিছু জিনিস জানতাম, এই ব্যাপারগুলো আমাদের মোটামুটি কাছে ক্লিয়ার হলো। আমি যেটা বলতে চাইলাম যে আগের বছরের যে বাজেটটা হয়েছিল, তার যা খরচার হিসাব, তার যা খরচার হিসাব, তাকেই আমরা বলি ইকোনমিক সার্ভে। ইকোনমিক সার্ভে, ঠিক আছে? এটা কিন্তু এই বছরের বাজেটের সাথেই বেরোবে, মানে প্রতি বছরের নতুন বাজেটের সাথে আগের বছরের বাজেটে কি খরচা আছে সেটার একটা হিসাব নিকাশ বেরোবে, ঠিক আছে? তো আমাদের কাছে দুটোই ইম্পর্টেন্ট, মানে অ্যাজ আ, কি বলবো, ডব্লিউবিসিএস অ্যাসপিরিয়েন্ট, অ্যাজ মিসেলিনিয়াস অ্যাসপিরিয়েন্ট, অ্যাজ অ্যাসপিরেন্ট অফ রেলওয়েজ অ্যান্ড স্টাফ সিলেকশন, আমাদের দুটোই ইম্পর্টেন্ট, কারণ এবার এখান থেকে কোশ্চেন ঢেলে দেবে, ঠিক আছে? তেমনি স্টেটের ক্ষেত্রে স্টেট বাজেটটা ভালো করে খেয়াল করতে হবে, সেন্ট্রালও করতে হবে, সাথে স্টেট বাজেট মেনলি খেয়াল করতে হবে। এবার এর সাথে কতগুলো জিনিস আমাকে বুঝতে হবে, বাজেটের মধ্যে কি থাকে, শুধুমাত্র ট্যাক্সের হিসাব থাকে না, ঠিক আছে? মেনলি যেটা থাকে, এই যে রিসিপ্ট আর এক্সপেন্ডিচারের যে ব্যালেন্স, কি আছে, কি উঠতে পারে আর কি হতে পারে, যার জন্য দেখবে এখানে একটা খুব সুন্দর জিনিস দেওয়া থাকে, তোমরা খেয়াল করো কিনা জানি না, নিশ্চয়ই খেয়াল করো, বলো তো কি দেওয়া থাকে, কি খুঁজছি? এইটা 1 টাকার হিসাব দেয়,
ঠিক আছে, এই 1 টাকার কি কিভাবে খরচা হতে মানে কামস ফ্রম, কোথা থেকে আসছে, রুপিস কামস ফ্রম কোথা থেকে কোথা থেকে কত কত পার্সেন্ট আসছে, আর রুপিস গোজ টু কোথায় কোথায় যাচ্ছে। দিস পেজ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট টু আস। ঠিক আছে, টাকা এলো কোথা থেকে, টাকা গেল কোথায়, টোটালটা 100%, মানে 100 টাকা এসছে, 100 টাকা কোথায় কোথায় গেল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং সব থেকে বড় খতরনাক জায়গা হচ্ছে এই টার্ম গুলোকে বোঝা, সবচেয়ে খতরনাক জায়গা টার্ম গুলোকে বোঝা, যে এই টার্ম গুলো সম্বন্ধে আমার আইডিয়া আছে কিনা। সাবসিডি বলতে আমি কি বুঝি, আজকালকার দেশে বা রাজ্যে আমরা সাবসিডি বুঝি না এরকম পাবলিক বোধ হয় নেই। তো দান ধ্যান তো আছেই, তো তার সাবসিডি সম্বন্ধে আমাদের আইডিয়া অনেক বেশি। যাই হোক, তো এটা নিয়ে আলোচনা করছি, তার আগে আমি যে জায়গাটা লিখবো সেটা হচ্ছে, হ্যাঁ এবার হচ্ছে তাহলে ইকোনমিক সার্ভেটাও তোমাদেরকে কিন্তু পড়ে ফেলতে হবে। যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় তাদের মানে এমপ্লয় মানে হচ্ছে জব বিশেষ করে ট্রাই করবে বা করছো, তাদেরকে তো ওটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা আচ্ছা নেক্সট আমাকে একটা কথা বলো, আচ্ছা এই বাজেটের কনসেপ্ট এলো কোথা থেকে, কোনো আইডিয়া? যদি কারো থেকে থাকে রেজ ইউর হ্যান্ড। বাজেটের কনসেপ্ট এলো কোথা থেকে, হঠাৎ করে, হঠাৎ করে তো আসেনি, যেদের হঠাৎ তৈরি হলো তা কি? দেখো সত্যি কথা বলতে আমাদের বাজেটের কনসেপ্ট আসে হচ্ছে আমাদের হাউস হোল্ড। এই যে হাউস হোল্ড যে খরচাগুলো, প্রত্যেকে চিন্তা করো নিজের বাড়ির যে খরচা, মানে ধরো কথার কথা বলছি, তোমার খেতে গেলে তোমাকে জিনিসপত্র কিনতে হবে, সেটা সবজি কেনো, ফল কেনো, মাছ মাংস ডিম কেনো, যা কেনো কেনো। তারপর হচ্ছে আমাদের ইলেকট্রিকের খরচা থাকবে, সে তুমি তুমি তো নিশ্চয়ই ফ্যান না চালিয়ে গরমকালে বসে থাকবে না ইলেকট্রিক সেভ করবার জন্য, তো এটা একটা গেল। তারপর ধর হচ্ছে তোমার বিল্ডিং এর ট্যাক্স থাকবে, মানে তোমার এলার ট্যাক্স হতে পারে, যারা গ্রামের দিকে তোমার গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স হতে পারে। মোট কথা ট্যাক্স তোমায় দিতে হবে, কারণ তুমি সরকারের মানে আলটিমেট দেশের জমি ব্যবহার করছো, তো দেশকে তোমাকে কিছু না কিছু ট্যাক্স দিতে হবে, গেল। তারপর তোমার নিজে যে চাকরি বাকরি করে তার কিছু ইন্ডিভিজুয়াল ট্যাক্সেস থাকবে, সেই সব খরচাপাতি থাকবে। ও আচ্ছা বাড়ির কথায় আসি, মানে বাড়ির ধরো হচ্ছে তোমার বাড়ির মেডিকেলের জন্য কিছু, রিপেয়ারিং এর জন্য কিছু, গ্যাসেস তো হলো, তাহলে মেডিকেল গেল, তারপর হচ্ছে এরকম হাউস হোল্ডের যাবতীয় যা খরচা, যাবতীয় যা খরচা। তবে ধরো তুমি রান্না করবে কিছু না গ্যাসে করবে, তো গ্যাসের খরচা, তারপর হচ্ছে কিছু এমার্জেন্সি খরচা, সবকিছু এই পুরো জিনিসটা কিন্তু বাজেট অ্যাকচুয়ালি আমাদের ঘর থেকেই এসছে, বাজেটের প্রথম কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা এইবার হচ্ছে আহ তাহলে অতীতে কি বাজেট ছিল না ছিল না, কোনো আইডিয়া? কি মনে হয়? জানি না কেউ, তার মানে কেউ জানি না, ভালো করে জেনে নি। প্রথমত হচ্ছে বাজেট, আচ্ছা আমি যদি জিজ্ঞেস করি বাজেট প্রথম কবে এসেছিল ইন্ডিয়াতে? স্যার 1950। 1950, 1950 সাল। আচ্ছা, আর কে এনেছিল, মানে ফিনান্স মিনিস্টার কে ছিল? স্যার নামটা পুরো মনে নেই, জন, পুরোটা মনে নেই। জন কি? মনে করছেন জন দিয়ে নামটা শুরু, ওইটুকুই জানি মনে। চলো মন দিয়ে শুনি বা জানি। 7th এপ্রিল 1860, জেমস উইলসন presented first budget of India এটা কিন্তু প্রি ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ। First budget of India as
ফার্স্ট ফিনান্স মিনিস্টার। খুব ইম্পর্টেন্ট, যেন অবশ্যই খেয়াল থাকে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, আচ্ছা এই যে 47 1947, ঠিক আছে, কি ইম্পর্টেন্ট ঘটনা ঘটে? সব থেকে ইম্পর্টেন্ট ঘটনা, দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীন হয়েছিল। তাহলে দেশ যদি স্বাধীন হয় তাহলে ওই সময়টা ডামাডোল থাকবে। মানে ডামাডোল কেন না, দেশ যখন ভাগ হলো হিন্দুস্তান পাকিস্তান, তাহলে সেক্ষেত্রে কে কি করবে না করবে, আদৌ বাজেট কি হবে না হবে, এই নিয়ে একটা সমস্যা থাকবে। তাহলে 1947 থেকে 48 এই সময় একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখবে। এখানে ছিলেন হচ্ছে এনার নাম তোমরা জানো, লিয়াকত আলী খান। আচ্ছা ইনি কি জন্য বিখ্যাত, কারা কারা জানি, একটু হাত তোলো তো। ফিউ ইনসিডেন্সেস, মানে কি হবে ইম্পর্টেন্ট, মানে ওয়াই দিস ফিগার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু আওয়ার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বা হোয়াট এভার ইট ইজ, মানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ইনি বিখ্যাত কেন? লিয়াকত আলী খান কে ছিলেন বা কি ওনার কাজ ছিল, বলো। স্যার মুসলিম লীগ। প্রশ্ন করো না ভাই, উত্তর দাও উত্তর দাও। মুসলিম লীগ বলছো, বাকিরা বলো কি খবর। ভাবতে থাকো, আমি ততক্ষণ আসি। লিয়াকত আলী খান ইনি প্রথম বাজেট পেশ করেন, কিন্তু সে বাজেটটা ছিল ইন্ট্রিম বাজেট। আচ্ছা ইন্টারিম বাজেট, ইন্টারিম বাজেট কেন বলে গো? কে বলবে, হাত তোলো। ইন্টারিম বাজেটটা আসলে কি, কখন হয় এটা? এমনি বাজেট তো শুনেছি আমরা। আর্জুনা হাত তুলেছে, আর্জুনা ছাড়া আর কেউ জানি না, এটা হতে পারে। ইন্টারিম বাজেট জানি না, দেশে বাস করছি, দেশের টাকা নিয়ে ব্যবহার করছি, হয় কখন এটা? ইন্টারিম বাজেট জানি না। বলো উপমা, বলো দেখি ইন্টারিম বাজেট কি। এবার হাত উঠছে সব, বলো। বাজেট মানে পাবলিশ করা যায় না পুরোপুরি ভাবে, তখন একটা ছোট বাজেট মানে একটা টেম্পোরারি ভাবে একটা বাজেট পাবলিশ হয় আর কি। আচ্ছা ম্যাডাম কোন কোন, আচ্ছা তুমি নয় সুপর্ণা বলো তো, উপমা যে কথাটা বললো কোন কোন ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে, একটা এক্সাম্পল বলো। ইন্টারিম মানে তো যেটা কিছুদিন হয়তো থাকবে, একটা এক্সাম্পল বলো, একটা এক্সাম্পল বলে দিচ্ছে যখন পুরোপুরি করা যায় না তখন ইন্টারিম বাজেট কখন, পুরোপুরি কখন, একটা এক্সাম্পল দাও। যদি যিনি পেশ করছেন মেবি তিনি কিছুদিনের জন্য আছেন, তিনি কিছুদিনের জন্য আছেন, তিনি অসুস্থ, তিনি হয়তো মারা যেতে পারেন, এরকম না কোনো এরকম ঘটনা কি? আচ্ছা দেখি। মানে যেরকম আচ্ছা আমাদের প্রাইম মিনিস্টার হয়েছিল সেরকম আর কি, যদি আমাদের প্রাইম কিছুদিনের মিনিস্টার জন্য কি করছিল? কিছুদিনের জন্য যদি থেকে থাকে সেরকম টাইপের মেবি, জানি না। মেবি কেন ম্যাডাম, এটা জানতে হবে, দেখি। আর্জুনা বলো। স্যার যখন ন্যাশনাল ইমার্জেন্সি হয় তখন, আর হচ্ছে ভেরি গুড ইলেকশন। ভেরি গুড, ব্যাস 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 ব্যাস। এমার্জেন্সি একটা কন্ডিশন, ন্যাশনাল ইমার্জেন্সি। 3 রকম ন্যাশনাল ইমার্জেন্সি নিশ্চয়ই আমরা জানি। কত কত আর্টিকেল, সৌরভ নস্কর বলো দেখি ভাই। বহুদিন এগুলো নিয়ে জাগলারি করা হচ্ছে না, বলো। ন্যাশনাল ইমার্জেন্সি, সৌরভ নস্কর বলো কত কত আর্টিকেল। হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ মনে পড়ছে না এখন। মানের একটা গোড়ায় দিতে মনে হবে। হচ্ছে 370 একটা। হ্যাঁ 370 তে তোমার বোম মারতে হবে, 370। স্যার মনে নেই, নীলা বলো। মনে পড়ছে না স্যার। স্যার 352 বললাম থেকে 3টে 56। এমার্জেন্সি, ম্যাডাম বললো একটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা ন্যাশনাল, একটা স্টেট, একটা ফিনান্সিয়াল। সে হোক গে যাক, চলে যাক। আমি বলছি যে আর্টিকেল গুলো কি কি। হ্যাঁ তো সেটাই বলছিলাম স্যার, 352 এ ন্যাশনাল ইমার্জেন্সি, 356 হুম এ স্টেট, আর 36 হুম হ্যাঁ 60 তে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। গুড, এবার ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্ট একদম ঠিক আছে। 52 56 60, প্রথমে দেশ, তারপর রাজ্য, তারপর হচ্ছে অর্থ, ঠিক আছে। ওকে,
কাকে যেন ধরছিলাম, আচ্ছা সৌরভ বলো দেখি ভাই, যে একটা তো এমার্জেন্সি আর্জুনা বললো, তাহলে আর একটা কখন হতে পারে এরকম কেস ইন্টারিম বাজেট? স্যার ওই লোকসভা ইলেকশন ইয়ার, স্যার লোকসভা ইলেকশন ইয়ার এই আগের বছরে ওটাও তো ছিল। ইলেকশনের সময়, ওটা আর্জুনা বলতে গেছিল। ইলেকশনের সময় যদি আমার লোকসভা ইলেকশন ওই বাজেটের সময় বা পরে হয়, সাধারণত ইলেকশন এপ্রিলে হয়, বাজেট ফেব্রুয়ারিতে রিলিজ হয়ে যায়, তখন এই 2-3 মাসের জন্য কি করে না একটা কি বললো যেন এক্ষুনি, খুব সুন্দর টার্মটা বললো উপমা, মানে একটা উপমা কি যেন একটা টার্ম বললে ইন্টারিম বাদ দিয়ে, টেম্পোরারি বললাম। টেম্পোরারি বললে, রাইট, টেম্পোরারি একটা বাজেট তৈরি করা হয়, তাকে আমরা বলি ইন্টারিম। ঠিক আছে, আর কোনো ক্ষেত্রে হয় কি? স্যার প্রপার ইলেকশনের মাধ্যমে সরকার না গঠন হলে ওইটা কি? সেটা তো হয়, সে তো হবেই, যদি নতুন সরকার আসে আগে সরকারের সবকিছু সে ইনভ্যালিড করে দেবে। ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ইন্টারিম গভর্নমেন্ট মেম্বার, আরটা যে দেশভাগের সময়, তাই না? এটা তো একটা ইমার্জেন্সি কন্ডিশনের মধ্যে পড়ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমি যে একটা কথা বললাম যে ঠিক আছে চলো, এই যে লিয়াকত আলী খান যিনি কিনা ইন্টারিম বাজেট পেশ করলেন 47-48 এর ফিনান্সিয়াল ইয়ারের, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম বাজেট কে দেয়, মানে কে পাবলিশ করে? মোরারজি দেশাই। তাই কি? সম্মুখান শেট্টি ছিল মনে হয়। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, ঠিক হচ্ছে, কি হয়েছে কি হয়েছে? স্যার সম্মুখান শেট্টি ছিল ভেরি গুড, আর ইন্ডিপেন্ডেন্ট কে ইন্ডিয়ার। সন্মুখম শেট্টি, ভেরি গুড। ওই যে ফার্স্ট ইন ইন্ডিয়া তার মধ্যেই ছিল, ঠিক বললাম না ইন্দা? হ্যাঁ স্যার, 47-এ আর কি, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পর। রাইট, 26 নভেম্বর 1947। ব্যক্তির নাম হচ্ছে আর কে নারায়ণ, নয়, আর কে সন্মুখম, SHANMUKHAM শেট্টি, CHETTY, সন্মুখম শেট্টি, presented ইন্ডিপেন্ডেন্ট, মন দিয়ে বুঝবে, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াজ ফার্স্ট বাজেট, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াজ ফার্স্ট বাজেট। এই তিনটে হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা বুঝবার। ঠিক আছে, এইবার আমি একটা জায়গায় আসবো। আচ্ছা শম্পা, বাজেট, মাইক অন করো। বাজেটের ক্লাসিফিকেশন কি, মানে কটা টাইপের বাজেট হয় অ্যাকচুয়ালি, মানে বাজেটের দুটো, ক্লাসিফিকেশন অফ বাজেট যদি বলি? হ্যাঁ, কি কি ম্যাডাম? তো সেন্ট্রালের একটা আর স্টেটের একটা। ও ম্যাডাম, সেন্ট্রালেরটাকে ক্লাসিফাই করা যায়? পার্থ বলো দেখি, জানি, কার কার জানি হাত তোলো। কে যেন একটু আগে বলছিলে, মেবি সুপর্ণা বোধহয় বলছিলে। কে কে বলছিলে বলো? মনে পড়ছে না কারোর? আচ্ছা চলো আমি একটু চেঞ্জ করি, তোমাদেরকে বলছি। যদি আমরা বলি
বাজেট, বাজেটকে আমরা দুটো সেকশনে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে আমাদের, এবার সবার মনে পড়বে, মনে পড়েছে? আর এটা বাজেটকে অ্যাকচুয়ালি আমরা দুভাবে ক্লাসিফাই করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের রেভিনিউ বাজেট, আর হচ্ছে ক্যাপিটাল বাজেট। কারো কিছু মনে পড়েছে? বলো, এখান থেকে আর কিছু ক্লাসিফাই করা যায়? হ্যাঁ স্যার, রেভিনিউ কত কি ছিল তার একটা পার্ট ছিল, ক্যাপিটালের ছিল। ঠিক 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 ঠিক। তারপর মানে কিরকম ছিল? আমি তো মনে নেই। যে কোনো বাজেটেরই ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তার রিসিপ্ট থাকবে, তার এক্সপেন্ডিচার থাকবে, ঠিক না? তার রিসিপ্ট থাকবে, তার এক্সপেন্ডিচার থাকবে। তার মানে রেভিনিউ বাজেটেরও তাই গল্প, আর ক্যাপিটাল বাজেটেরও তাই গল্প। তাহলে রেভিনিউ বাজেটকে আমি যদি বলি যে আচ্ছা চলো প্রথম যে ভাগটা আমি করি সেটা হচ্ছে রিসিপ্ট হিসাবে, একটা থাকবে হচ্ছে রিসিপ্ট, একটা হচ্ছে রিসিপ্ট, একটা হচ্ছে রিসিপ্ট, আর একটা হচ্ছে আমার এক্সপেন্ডিচার। একটু ছোট করে লিখি, আমার জায়গাটা একটুখানি শর্ট রয়েছে, এই জায়গাটা। একটা হচ্ছে রিসিপ্ট আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার, তাই তো দুটো করে পার্ট, বাজেটের সবসময় দুটো করে পার্ট। তাহলে বলবো রিসিপ্টের দুটো পার্ট, একটা ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট, ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট, আরটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট। তাহলে রেভিনিউ রিসিপ্ট মানে ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট, একটা নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্ট। রিসিপ্ট মানে যেটা পাচ্ছি, যা পেলাম, খরচা, এক্সপেন্ডিচার। এবার এক্সপেন্ডিচার কে করবে? গভর্নমেন্ট করবে। খরচাটা তো গভর্নমেন্টই করবে, কারণ বাজেটের টাকা তো কোনো ইন্ডিভিজুয়াল খরচা করতে পারবে না, গভর্নমেন্ট তার অ্যাকাউন্ট থেকে খরচা করবে। এই অ্যাকাউন্টের উপর অনেক কোশ্চেন আছে, বলছি পরে। এবার হচ্ছে আমাকে বলো ক্যাপিটাল বাজেট, তো একই রকম দুটো জিনিস, বাজেটের দুটো পার্ট, একটা হচ্ছে রিসিপ্ট, একটা হচ্ছে আমার এক্সপেন্ডিচার। তো প্রথমটা হচ্ছে আমার ক্যাপিটাল রিসিপ্ট। ক্যাপিটাল কথার মানে সোজা বাংলায় কে বলবে? ক্যাপিটাল কথার অর্থ সোজা বাংলায় মূলধন। তার মানে আলটিমেটলি হচ্ছে যে মোটা টাকাটা বা বড় অঙ্কের টাকাটা, যেটা ট্যাক্স নন ট্যাক্স এসব বাদ দিয়ে সাধারণত কোনো বড় ইনভেস্টমেন্ট থেকে আসে, সেটাকে আমরা ক্যাপিটাল রিসিপ্ট বলি, ঠিক আছে? তাহলে সেখান থেকে আবার হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কারণ যেমন বড় জায়গা থেকে আমি ইনভেস্টমেন্টে পাবো, তেমনি তো আমি তো ধার বাকি করে রেখেছি নানান জায়গায়, তো সেখানে তো একটা বড় অ্যামাউন্ট শোধ করতে হবে, তাহলে সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই হচ্ছে বাজেটের অ্যাকচুয়াল ক্লাসিফিকেশন। এটাকে আরো অনেক এলাবোরেট করা যায়, কিন্তু অ্যাকচুয়াল ক্লাসিফিকেশন যে কাঠামো বলতে পারো, বা যা ব্যাকবোন, মানে বোন যেটা রয়েছে, ব্যাকবোন যেটা রয়েছে, সেটা হলো হচ্ছে আমার এই বাজেটের এইটুকু জায়গা, ঠিক আছে? এইবার আমি একটা জিনিস বলবো যে আমাদের বাজেট, এই যে আমরা দেখি যে আমাদের ফিনান্স মিনিস্টার ম্যাডাম তিনি আসেন, তিনি এসে তার বক্তব্য প্রকাশ করেন, তো হয়ে গেল কি অ্যাকচুয়াল বাজেট মানে বাজেট তো একটা বিল, ফিনান্সিয়াল বিল। তো সেই বিলটাকে তো কাউকে না কাউকে কি করতে হবে না, ওই যে আমার পার্লামেন্টের বোথ হাউসেস রয়েছে, লোকসভা এবং রাজ্যসভা, তাদের অনুমোদন পেতে হবে। মানে সবাইকে তো বলতে হবে না, ঠিক আছে এই মানে সবাই মানে বলতে চাইবো যে একটা ডিসকাশন হতে হবে। আমি ইন্টারনেটে দিয়ে দিলাম বা ওয়েবসাইটে দিয়ে দিলাম, এরকম তো নয়। ডিসকাশন মানে বোথ হাউসের
সামনে, সেটাকে তো আলোচনা করতে হবে। তাহলে আমার সবার আগে মাথায় একটা প্রশ্ন, বা এটা অনেকের মাথায় কোয়ারি থাকার কথা, যে স্যার বাজেটের প্রসেসটা কিরকম হয়, তাই না? তো সেটা একটু দেখা যাক। বাজেট প্রসেস কিরকম হবে? তাহলে প্রথম কথা কি হবে, প্রথম স্টেপ কি হবে? আর প্রথম স্টেপ হবে হচ্ছে না, বাজেটটাকে প্রেজেন্ট করা হলো, এটা নাম্বার ওয়ান। এরপর আমার ফ্লো কি, মানে এরপরে আমি কি হবে, একটা জেনারেল ডিসকাশন হবে। কেউ ভালো বলবে, খারাপ বলবে, টেবিল চাপড়াবে, টেবিল ভেঙে ফেলবে, মানে মজার কথা আর কি, মানে বলছি আর কি, জেনারেল ডিসকাশন অন বাজেট। বাজেট বলে যদি কোনো কথা নেই তবু বলে যাচ্ছি, কারণ যেটা চলতি সেই হিসাবে এটা একটু আগে দেখলাম অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটাকে বলে, অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের ভাষায়, যেটা অ্যাকচুয়াল ভাষা। ইন বোথ হাউসেস, বোথ হাউসেস, বোথ হাউসেস বলতে লোকসভা প্লাস রাজ্যসভা, এই কথাটা হচ্ছে আমার বোথ হাউসেস এর আসল ব্যাখ্যা। এবার আমার একটা প্রশ্ন আছে, কে বলবে বোথ হাউস মানে লোকসভা রাজ্যসভা তো আলাদা সিটিং হয়, মানে সিটিং মানে কি, তাদের কাজ কর্ম বা আলাপ আলোচনা যাই হোক, তর্ক বিতর্ক যাই হয় আলাদা হয়। দুটো হাউসকেই একসাথে কে কখন ডাকতে পারে, কারা জানি? সব পড়ানো জিনিস, ছোড়া বলো। স্যার লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার ডাকতে পারে, তাই তো? ডাকতে পারে নাকি সে, ওই স্যার বড়টা বোধহয় একটু ভুল হলো, ডাকতে পারে। না স্যার, মানে জয়েন্ট সিটিং এ ইয়ে করে, চেয়ারম্যানশিপ করে। হ্যাঁ, মানে প্রতিনিধিত্ব করতে পারে, চেয়ারম্যানশিপ করতে পারে, তাই তো? দুটোতে হ্যাঁ হ্যাঁ। ডাকতে পারে কে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট স্যার। একদম, প্রেসিডেন্ট ডাকতে পারে। আলটিমেটলি আমাদের যে পার্লামেন্টের যে প্যাটার্ন রয়েছে, আমি বলে দিই, সবই তোমাদের জানা, ভুলে গেছো। এই পার্লামেন্টের প্যাটার্নের একদম মাথার উপরে রয়েছে প্রেসিডেন্ট, ফাইনাল সাইন তার। তার নিচে কে আছে? রাজ্যসভা। তার নিচে কে আছে? লোকসভা। সুতরাং পার্লামেন্ট বলতে কিন্তু এই প্রেসিডেন্টকে বাদ দিয়ে নয়, কিন্তু মানে তার অথরাইজেশন বাদ দিয়ে নয় কিন্তু। তুমি যদি ভাবো যে না লোকসভা রাজ্যসভা দিয়ে আমার গল্প মিটে যাবে, তা কিন্তু অ্যাকচুয়ালি নয়। হাউসেস বলতে এটাকে বুঝছি, কিন্তু আলটিমেট পার্লামেন্ট বলতে কিন্তু প্রেসিডেন্টকে নিয়ে পার্লামেন্ট, মানে তার অনুমোদন না হলে কোনো বিধি আলটিমেটলি তিনি চাইলে হোল্ড করতে পারেন, তিনি চাইলে রিজেক্ট করতে পারেন। এগুলো সবই কম বেশি তোমাদের জানা। আবার আমরা আলোচনা করবো খুব শীঘ্রই, তখন আরো বেশি ক্লিয়ার হবে, মানে মনে পড়বে। ক্লিয়ার কিছু না, ক্লিয়ার তোমাদের আছে, জাস্ট মনে পড়বে, রিক্যাপচুলেশন হবে। তো গেল। এইবার এইবার এখানে না একটা গল্প আছে। জেনারেল ডিসকাশন হয়ে গেলেই কি হয়ে গেল, নাকি তারপরে কোনো স্টেপ থাকে কেউ জানি? স্যার পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগে, সম্মতি। তাহলে আচ্ছা, সম্মতি কিভাবে? দেখো, পার্লামেন্টের না, পার্লামেন্টের না অনেক কমিটি আছে, জানি না জানি না, নিশ্চয় শুনে থাকবে, ঠিক আছে? তো যে স্ট্যান্ডিং কমিটিজ আছে, তারা কি করে? স্ক্রুটিনাইজ করে, মানে স্ক্রুটিনি করে। স্ক্রুটিনি করার কথা মানে নিশ্চয়ই বোঝো, মানে পরীক্ষার খাতা একটা ইভ্যালুয়েশন হয়েছে, তার উপরে আর একজন এক্সামিনার তা ইভ্যালুয়েট করবে, যেটা আগে হতো, এখন তো হয় না, বাদ দাও, সেটাকে বলতো স্ক্রুটিনি। কেউ যদি খাতা চ্যালেঞ্জ করতো যে না আমার এই যে মার্কসটা আমি পেয়েছি সেটা আমি ভুল পেয়েছি, তাহলে কোন একজন টিচার বা প্রফেসর মার্কস দিয়েছেন, তার উপরে অন্য একজন টিচার বা প্রফেসরকে অ্যালট করা হবে, সে স্ক্রুটিনি করবে, তাতে নাম্বার বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে? তো এর ফলাফল একদিন আমি বলবো, এটা খারাপও জিনিস হবে, ভালো জিনিসও।
একদিন পরে আলোচনা করবো, এখন আলোচনার বিষয় না, তাই করছি না। আচ্ছা, সে কি করবে? স্ক্রুটিনি করবে। কি স্ক্রুটিনি করবে? ইন্ডিভিজুয়াল মিনিস্টার্স, এসের পর কমা কেন? না প্রচুর মিনিস্টার্স, তাদের যা ডিমান্ড রয়েছে, ডিমান্ড মানে দশের স্বার্থে, নিজের স্বার্থে নয়, এটা ভাববে না, সেটা বলে ডিমান্ড ফর গ্র্যান্টস, সেইগুলো ঠিকঠাক ভাবে ফুল মানে গ্র্যান্ট গুলো ঠিকঠাক ভাবে হয়েছে কি হয়নি সেটা কিন্তু একদম স্ক্রুটিনাইজ করা হবে, নাকি কাউকে পার্সিয়ালিটি করা হয়েছে, সেগুলো কিন্তু স্ক্রুটিনাইজ করা হবে। তবে হ্যাঁ, একটা কথা, যে যে দল যখন ক্ষমতায় থাকে তো তার প্রভাব বেশি থাকে, এরকম ন্যাচারাল ব্যাপার। আচ্ছা, এবার এবার একটা মারাত্মক জিনিস হয়, কি হয়? এই যে ডিসকাশন হলো, তারপর স্ক্রুটিনি হলো, তাহলে তারপর তো আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে আম, সেই ডিমান্ড গুলো ঠিকঠাক ফুলফিল হয়েছে বা এই বাজেটটা ঠিকঠাক হয়েছে কিনা, তাহলে একটা কিছু একটা মিসিং আছে না আমাদের দেশে? কি হয় সবচেয়ে ইম্পর্টেন্ট, কি আমাদের দেশে কিছু একটা মিসিং যাচ্ছে না? কি হলে ভালো হয়? একটা ভোটিং হবে তো, সবচেয়ে বড় উৎসব আমাদের দেশের, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? মানে আমি কি না, মানে প্রসেসের নেক্সট পার্টে কি দাঁড়াচ্ছে? নাম্বার 2 গেল, নাম্বার 3 গেল, নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে এবার হবে ডিটেইলড ডিসকাশন, ডিটেইলড ডিসকাশন and voting on demand for grants. গ্র্যান্টস মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন খাতে কত টাকা গ্র্যান্ট করা হচ্ছে, সেইগুলো সেটা কোথায় হবে, কোন হাউসে হবে, কোন হাউসের প্রায়োরিটি তুলনামূলক বেশি, যদি ফাইনাল লোকসভা। ডিসিশন নিতে পারে না। একদম ঠিক, লোকসভা, এটা মাথায় রাখবে। যদি সে কিন্তু ফাইনাল ডিসিশন নিতে পারে না, তাকে কিন্তু হায়ার অথরিটিতে, মানে এই যে লোকসভা থেকে যে এমপিরা সিলেক্টেড হয় প্রত্যেক স্টেট থেকে, নির্দিষ্ট কোটা থাকে, কোটা মানে আমি বলতে চাইছি সিট থাকে, সেখানে যায়, তারা তো ওই রাজ্যগুলোকে রিপ্রেজেন্ট করে। সেই এমপিরা, মিনিস্টার পার্লামেন্ট যারা, এমএলএ থেকে এমএলএরা কারা? এমএলএরা হচ্ছে আমাদের স্টেটে, ঠিক আছে? এই জায়গাটা অনেকের না কনফিউশন আছে, কিরকম একটু বলে দিই। সেটা হচ্ছে আমাদের অনেকেরই ধারণা পার্লামেন্টে দুটো হাউস, এটা একটুখানি ক্লিয়ার করে নেবে। এটা পার্লামেন্ট কোথায়? সেন্ট্রালে, রাইট? কোন স্টেটে জিজ্ঞাসা করিনি। স্টেটের ক্ষেত্রে আমার কি আছে? স্টেটের ক্ষেত্রে আছে হচ্ছে আমার বিধানসভা, বিধান পরিষদ, যেখানে যেরকম রয়েছে। বিধান পরিষদ কিছু স্টেটে আছে, ম্যাক্সিমাম স্টেটে নেই। বিধানসভা ম্যাক্সিমাম স্টেটে, আমি বিধানসভাটাকে ম্যাক্সিমাম প্রায়োরিটি দিলাম, ঠিক আছে? তাহলে এবার সেই বিধানসভা থেকে আমরা কাদেরকে পাই? কারণ স্টেটের ক্ষেত্রে আমরা বলি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে? তো সেই জন্য আমরা বলি MLA, মিনিস্টার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাইট? এবার পার্লামেন্টের ক্ষেত্রে কি না, দুটো হাউস, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। তো খেয়াল করে দেখবে এই যে MLA-রা, তাদের ইলেকশন হয়, বলো হয় কি হয় না? বিধানসভার স্টেটে ইলেকশন হয় তো, না হয় না? 2026-এ আমাদের স্টেটে ইলেকশন, হ্যাঁ স্যার। ঠিক? লোকসভায় তার ইলেকশন হয় কি হয় না? হয়তো, না হয় না? হয় স্যার। হয়। রাজ্যসভায় কি হয় বাবা? ইলেকশন হয়? না কি হয়? কখনো পর্যন্ত রাজ্যসভার মানে যারা মিনিস্টার তাদেরকে তো ভোট দিতে যাওনি, কেউ যায়নি আমরা। তাহলে তারা কোথা থেকে, কিভাবে হয়, কি হয়, স্যার কেন হয়, মানে
প্রসেস কি বলো? নমিনেশন এটা তারা নমিনেটেড হয়। স্যার নমিনেট করে এটা কারা নমিনেট করে? কারা কারা বলো, কারা নমিনেট করে? স্যার Nominate প্রেসিডেন্ট করে কি তো কারা করে? করে আর বিভিন্ন এবারে কথা একদম কেটে, কোথায় আছো তুমি? কলকাতায় আছো নাকি দূরে আছো? বাড়িতে? স্যার না বাড়িতে বুঝতে পারছি না, যাই হোক। মোট কথা হচ্ছে এই লোকসভা থেকে কিন্তু রাজ্যসভায় যায়, তার জন্য কিন্তু আলাদা করে আমরা কমন পিপল কিন্তু ভোট দিতে পারি না, এটা মাথায় রাখবে। তাহলে সব থেকে বড় যে হাউস, মানে বেশি সংখ্যক বলতে পারো, তারা হচ্ছে আমাদের লোকসভায়। তারা একদম ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে আসছে, জনপ্রতিনিধি বলতে পারো। তাহলে একটা মিসকনসেপশন, তাহলে এমপি, মিনিস্টার অফ পার্লামেন্ট কাকে বলবো? কাদের বলবো স্যার বলো? দুটো মিলিয়েই তো, স্যার লোকসভা রাজ্যসভা মিলিয়েই তো পার্লামেন্ট। এদেরকেও বলবো মিনিস্টার অফ পার্লামেন্ট, এদেরকেও বলবো মিনিস্টার অফ পার্লামেন্ট। পার্লামেন্ট মানে এটাও এটাও, তা দুটোকে মিলিয়ে মিনিস্টার অফ পার্লামেন্ট। ঠিক আছে, তাহলে শুধু পার্থক্যটা কি? রাজ্যকে রিপ্রেজেন্ট করবে কয়েকজন এমপি, তারা রাজ্যসভায় যাবে, এবং তারা ইলেক্টেড হবে কোথা থেকে? লোকসভা থেকে, পুরো একদম জনপ্রতিনিধি থেকে একদম ইলেক্টেড হবে, মানে এত লক্ষ বা কোটি মানুষের মধ্যে থেকে একজন জনপ্রতিনিধি, তাই না? এর উপর তো প্রচুর আমাদের সিলেক্টেড এরিয়াস আছে, সেখান থেকে আমাদের অল ওভার ইন্ডিয়া থেকে আমাদের ইলেকশন হয়, ইলেকশন কমিশন ইলেকশন করায়। তো এবার মিনিস্টার পার্লামেন্ট কিন্তু তারা প্রত্যেকে, ঠিক আছে? সুতরাং এই যে কনসেপশনের ডাউট, এটা ম্যাক্সিমাম লোকের থাকে। তো আমি যাই হোক, আমি মেন কথায় আসি। আমি এই কথাগুলো খুব প্রাসঙ্গিক কথা বলে আমি বলতে থাকছি, তাতে হয়তো আমাদের একটু ডিলেড হচ্ছে। যাই হোক, আমি একটু বলতে থাকি, তা ঠিক হয়ে গেল। এটা গেল আমাদের 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর একটা পয়েন্ট রয়েছে, ফাইনাল। এখানে আর লেখার জায়গা নেই, আমি নিচে করছি। 5 নম্বর, appropriation and খেয়াল করবে কথাটা, ফিনান্স বিল পাস্ট, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্রসিডিওর, বাজেটের প্রসিডিওর, ঠিক আছে? আচ্ছা, তাহলে আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা একটুখানি বলে দিই। এত কিছু যখন বলছি তাহলে এটাও বলে দেওয়া উচিত। সেটা হচ্ছে আমাদের বাজেটকে না বেসিক্যালি দুটো ভাগে ভেঙে নেওয়া হয়। বলে স্যার এক্ষুনি তো আপনি ক্লাসিফিকেশন বললেন যে আমাদের ওই একটু আগে উপরে ক্লাসিফিকেশন, রেভিনিউ বাজেট, ক্যাপিটাল বাজেট। হ্যাঁ, সেটা তো অবশ্যই মানে ভেঙেছিলাম, ক্লাসিফিকেশন করেছিলাম। কিন্তু আমি বলছি যে অ্যাকচুয়ালি বাজেটের এই যে খরচা বা হিসাব নিকাশ, তাকে অ্যাকচুয়ালি আমরা বাজেটকে দুটো ভাগে আমরা ভাগ করে নিতে পারি। কিরকম বলি, এটা একটা ভাগ করবার উপায়। এই যে বাজেট, তাকে আমরা বেসিক্যালি দুটো ক্যাটাগরিতে ভেঙে নেব। একটা হচ্ছে পার্ট এ, আর একটা হচ্ছে পার্ট বি। বলি পার্ট এ পার্ট বিটা কি আমি পরে বলছি, আসছি একে একে। প্রথমে আসি পার্ট এ, ঠিক আছে? তো পার্ট এ তে আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক পার্ট। ম্যাক্রো কথার অর্থ, ছোট ম্যাক্রো স্যার, ছোট। কথার অর্থ না, মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড় সড়ো ব্যাপারগুলো। কি কি এখানে বড় সড়ো ব্যাপারগুলো কি কি আছে না? প্রথম যে জায়গাটা আমি যাব, যেটা তোমাদেরকে সবসময় সেটা রিলেটেড পড়তে বলি বা বলবো, সেটা হচ্ছে
গভর্নমেন্ট স্কিমস, সরকার কি জন্য মানুষের কাছে প্রিয়? স্কিমসের জন্য। নানান রকম স্কিমসের মাধ্যমে মানুষদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেই কারণের জন্য তারা মানুষের কাছে প্রিয় থাকবে, এরকম ন্যাচারাল ব্যাপার। নেক্সট, সেক্টরাল প্রায়োরিটিজ। যে যে সেক্টরে বেশি প্রায়োরিটি দরকার যে বছরে, সেগুলো প্রায়োরিটিস দেখা হবে। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট, লাস্ট, রিসোর্স, রিসোর্স অ্যালোকেশন। রিসোর্সেস মানে যা কালেক্ট হয়েছে সেগুলোকে কিভাবে তুমি অ্যালোকেট করছো। তুমি সমস্যাটাকে আমরা যদি একটাই সমস্যা ভাবি তা কিন্তু নয়, কোনো একটা সমস্যা নয়, তার সাথে আরো প্রাসঙ্গিক কিছু সমস্যা থাকে বা রিলেটেবল সমস্যা থাকে। সুতরাং তুমি যদি সমস্যাটাকে অ্যাকচুয়ালি একটা বড় সমস্যাকে ভেঙে নাও একটু, তাহলে প্রথমে বড় বড় পার্টে ভাঙবে, তাকে আরো ছোট ছোট পার্টে ভেঙে নাও, তো জিনিসগুলো দেখবে অনেক ইজি হয়ে যায়। যে তুমি যদি একটা বিশাল বড় সমস্যাকে মাথায় তুলে নিয়ে ভাবো যে আমাকে এটা সলভ করতে হবে, আমাকে, হবে না। তুমি যদি ভাবো অ্যাডভান্স ম্যাথস আমাকে মারাত্মক ফাটিয়ে করতে হবে, নাহলে আমার রিসেন্ট এজের এক্সাম গুলোতে হবে না, অত হবে না। অ্যাডভান্স ম্যাথসকে ভেঙে ফেলো, অ্যালজেব্রা, মেনসুরেশন 2D, মেনসুরেশন 3D, ট্রিগোনোমেট্রি আর জিওমেট্রি। এবার তুমি দেখো এই অ্যালজেব্রার মধ্যে তুমি কি কি পারো না, মানে আরো ভেঙে ফেলো, তাহলে আরো ছোট হয়ে গেল। তুমি এই রিসোর্স গুলো যা যা আমরা পাচ্ছি, রিসোর্স মানে সেটা ট্যাক্স থেকে পাই, নন ট্যাক্স থেকে পাই, ক্যাপিটাল থেকে পাই, সেগুলোকে আমি কিভাবে আমার বাজেটে অ্যালোকেট করবো, মানে খরচার জন্য কোন জায়গায় আমি টাকাটাকে ইউটিলাইজ করব, এটা হচ্ছে একটা পার্ট। পার্ট বিতে মেইনলি যেখানে আমরা ফোকাস করব সেটা হচ্ছে আমাদের ফিনান্স বিল। ফিনান্স বিল বলতে আমার এই বাজেট বা অ্যানুয়াল ফিনান্স স্টেটমেন্ট, তার কথা বলা হচ্ছে। তাই ফিনান্স বিলের মধ্যে আমাকে না আরো কতগুলো কথা চিন্তা ভাবনা করতে হবে। কি কি? ফিনান্স বিল তো একদিনে ফিনান্স বিল হয়ে যায় না, তাহলে তার জন্য প্রথমে আমার কাছে কি আসবে? প্রথমে আমার কাছে আসবে হচ্ছে যে এবছর কত ট্যাক্স চাপাবো, কারণ ইনকাম অনুযায়ী তুমি একটা ইকোনমিক লেভেল যতটা ডেভেলপ করছে, দেশ যতটা এগোচ্ছে, যদি সেখানে মানুষের হাতে টাকা বেশি থাকে, তাহলে সেই টাকাটা সারপ্লাস টাকা হয়ে যাওয়া মানে ইকোনমির ক্ষতি। মানুষের হাতে যদি অত্যধিক টাকা চলে আসে, তখন দেখবে জিনিসপত্র পাওয়া যায় না। কেন? সবাই চায় সেই জিনিসকে পারচেস করতে। এটা মার্কেটে ইকোনমি সব থেকে ভাইটাল সেকেন্ড চ্যাপ্টারে আমরা এগুলোকে পড়াই। তাহলে সারপ্লাস টাকাটাকে তোমাকে এনিহাউ কমিয়ে ফেলতে হবে। তো মানুষ কি করবে, মানে গভর্নমেন্ট কি করবে, ট্যাক্স চাপাবে। দেখবে এই ট্যাক্স, এইটা যখন এলো তখনই আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। দেখবে কতগুলো টার্মের নাম তোমরা শুনে থাকবে। কি কি টার্ম? একটা হচ্ছে রেপো, রিভার্স রেপো, সিআরআর, এসএলআর, এমএসএফ এবং আরো কতগুলো। এই যে টার্মস গুলো তোমরা দেখতে পাচ্ছ, এরা কারা? এরা হচ্ছে সরকারের অস্ত্র। ট্যাক্স এগুলোকে বাড়ানোর অস্ত্র বা কমানোর অস্ত্র। কোথাও তোমার মানুষের হাতে টাকা খুব কমে গেছে, তাহলে টাকা বাড়ানোর জন্য কি করবে? ব্যাংক বলবো আয় আয় তাড়াতাড়ি আয়, লোন নিয়ে যা, লোন নিয়ে যা, লোন খুব কম পার্সেন্টে শোধ কর। আগে ধরো কথা 15% লোন, এখন ধরো বলছে যে আরে বাবা কি বলছো, ইকোনমি খুব খারাপ অবস্থা। সরকার বললো, আরবিআই বললো তাড়াতাড়ি এত লোন ফোন করলে হবে না, পার্সেন্টেজ কমিয়ে দাও। সরকার বললো এখন 10% তোমার চুক্তা করতে হবে। বললো ওরে বাবা 5% ছাড়, নিয়ে নে তাড়াতাড়ি, দরকার নেই তো কি হয়েছে, বাড়ি বানা, ভেঙে ফেল আবার বানা। কথা বলছি, গাড়ি ঠিক আছে না হলে চলতো, আরে না না কিনে ফেল, কোনো ব্যাপার না, সরকার এখন সুযোগ দিচ্ছে। এইখানেই মানুষ সব থেকে বড় ট্র্যাপে পড়ে, সব থেকে বড় ট্র্যাপে। তার কারণ ইএমআই এর ট্র্যাপ। এই পার্সেন্টেজ গুলো ভোলাটাইল পার্সেন্টেজ, প্রত্যেকবার বাজেট ওয়াইজ পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ করে।
ডিক্রিজ তুলনায় কম করে, ইনক্রিজ বেশি করে। তো যাই হোক, হয়ে গেল আমাদের সর্বশান্তি হওয়ার মানে সর্বশান্ত হওয়ার ওয়ে আউট, তাই না? যারা ক্যাশে পারচেস করতে পারে তাদের সেভিংস কম থাক না থাক লায়াবিলিটি নেই। তার কারণ ধরো কথার কথা 10% তুমি কি করছো, ইন্টারেস্ট দেবে। তাহলে তুমি যদি 100 টাকা নাও তাহলে 1 বছর তোমাকে 110 টাকা দিতে হবে। কিন্তু তুমি যদি এই টার্ম পিরিয়ডটাকে বাড়িয়ে নাও যে 5 বছর ধরে তুমি টাকাটা দেবে, তখন তা তুমি 10 টাকা দিচ্ছ না, 10-এর অনেক বেশি দিচ্ছ। আমি সিম্পল ইন্টারেস্টও যদি ধরি তাহলে 10 বছরে কত যাবে, 10 করে, তাহলে অনেক টাকা বেরিয়ে গেল, প্রায় আরো হাফ এক্সট্রা টাকা তুমি দিচ্ছ। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই রেট গুলো, যেগুলো প্রতি কোয়ার্টারলি আপ ডাউন করে। কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর আপ ডাউন করে, যেটা ব্যাংকের পরীক্ষা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা বা ইকোনমিক্যাল বেস পরীক্ষাগুলো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। রেপো, রিভার্স রেপো, ইভেন আমাদের স্টেট সেন্ট্রাল সকল পরীক্ষাতেও মাঝে মধ্যে এখন দিচ্ছে। তো যাই হোক, যে কথা রেসপেক্ট এলো, এই ট্যাক্সেশন প্রপোজালস গুলো এবছর কি করব, এবছর কি মিস্টার দাদানি এবং মিস্টার বাদানিকে কি বেশি ছাড় দেবো? কর্পোরেট ট্যাক্স হচ্ছে আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় ট্যাক্স, তাতে ছাড় বেশি দেবো, নাকি ওই গরিবগুলো যেগুলোর মানে একদম রক্ত চুষে নিয়েছি আর একটু রক্ত চুষে নেবো, কি করব? তো এর জন্য সত্যি কথা বলতে ফিনান্স মিনিস্টারের খুব হেডেক তা কিন্তু নয়। কেন, কোনো মিনিস্টারের দায়িত্ব হচ্ছে জনসাধারণকে সামলানো। অ্যাকচুয়াল তার পেছনে একটা বিশাল বড় টিম কাজ করে, গ্রাসরুট লেভেল থেকে টপ মোস্ট লেভেলে একটা বড় টিম কাজ করে, গভর্নমেন্ট পার্সোনালরা কাজ করে, আইআরএস ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস কাজ করে, রাইট? স্টেটের ক্ষেত্রে স্টেট রেভিনিউ সার্ভিস কাজ করে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। তো ট্যাক্স প্রপোজালস কি হতে চলেছে বা কি হয়েছে, তারপর একটা বিশাল বড় কি বলে রব ওঠে, এই সরকার ভালো কাজ করেছে নাকি এই সরকার খারাপ কাজ করেছে, এটা যাই হোক। তো ট্যাক্স প্রপোজালস নেক্সট হচ্ছে আগের, কারণ সবাই মোটামুটি যারা ইনকাম করে তারা ইনকাম ট্যাক্স দেয়। তাহলে এই ইনকাম ট্যাক্স আগে যা ছিল এখন যা হয়েছে, কিছু রিভিশনস হয়, তাতে কেউ ছাড় পায়, তাতে কেউ আবার গলা কাটা পড়ে, ঠিক আছে? তো ইনকাম ট্যাক্স তো ডিরেক্ট ট্যাক্স, তুমি ইনকাম করছো তুমি দিচ্ছ, তাই না? একটা থাকে ইনডিরেক্ট ট্যাক্স। তো ইনডিরেক্ট ট্যাক্স চেঞ্জেস হয়, হতে থাকে। যেমন রিসেন্টলি ইনডিরেক্ট ট্যাক্স বলতে আমাদের ওয়ান নেশন ওয়ান ট্যাক্স জিএসটির একটা মারাত্মক জিনিস চেঞ্জ হয়েছে, খেয়াল করে, যেটা নিয়ে খুব হাসাহাসি হয়েছিল আর কি। কি বলতো, কি মনে আছে? পপকর্নে 3 রকম ট্যাক্স হয়েছিল, পপকর্ন আর তাই তো? পপকর্নে 3 রকম ট্যাক্স দেওয়া হয়েছিল। না, এর পেছনে যুক্তি আছে, মানে সত্যি কথাই, মানে খুব গভীর চিন্তাধারা আছে। যে সত্যি তো, তুমি ধরো যে শুধু সল্টেড পপকর্ন খাবে, সে যা ট্যাক্স দেবে। যে ক্যারামেলাইজড পপকর্ন খাবে, আর সে তো ট্যাক্স বেশি দেবে, নর্মাল ব্যাপার, তাই না? যে ধরো শুধু কাঁচা পেঁয়াজ খাবে, তার একরকম ট্যাক্স হবে। মজা করে না, আমি এমনি জাস্ট ফর এক্সাম্পল, মানে আমি জাস্ট কম্পারিজনে বলছি। যে ধরো পেঁয়াজি খাবে, তাকে বেশি ট্যাক্স দিতে হবে। দেখুন না স্যার, যদিও আমি এটুকু বলতে যে কাঁচা মালে কিন্তু কোনো জিএসটি হয় না, ঠিক আছে? যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে জিএসটি হয়, সেটা একদম লোয়ার লেভেল থেকে আপার লেভেল অব্দি যেরকম চেঞ্জেস হয় প্রতি মুহূর্তে আর কি, চেঞ্জেস হয়, ট্যারিফ চেঞ্জেস হয়, এটা নয় ওটা, ওটা নয় এটা, এই ইনক্লুড হচ্ছে এক্সক্লুড হচ্ছে, এখানে প্রবলেম, ওটা এগুলো হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ জিএসটি এখনো সেই তো স্টেবিলিটি এখনো পায়নি, মানে স্টেবল হচ্ছে, সে প্রতিনিয়ত নিজেকে ইম্প্রুভাইজ করছে, এবং ভবিষ্যতে সে ইম্প্রুভাইজটা আরো বেটার হবে, স্টেবল হয়ে যাবে। ভ্যাট পিরিয়ডের মধ্যে, কিন্তু ভ্যাট পিরিয়ডের অনেক সমস্যা ছিল, স্টিরিয়টাইপ ব্যাপার ছিল, তো সেখান থেকে আরেকটু বেটার হয়ে যাবে, মানে বেটার মানে অনেকটাই বেটার, মানে এত ঝামেলা ঝাঁটি ঝঞ্ঝাট, এত ডাবল ট্রিপল এত ট্যাক্সেশন, এইসবগুলো কমে গেছে, ঝামেলা কমেছে। তো যাই হোক, ভালো ব্যাপার।
এবার তাহলে এই হচ্ছে মেন জায়গা যে ফিনান্সিয়াল বিলের ক্ষেত্রে আমার তিনটে কথা সবার আগে মাথায় রাখতে হবে, ভাই যে ট্যাক্সেশন কি প্রপোজাল, আমি এই বছর কাকে ছাড়বো, কারো গলা কাটবো, এটা একটা প্রশ্ন। সেকেন্ড যেটা থাকবে, ইনকাম ট্যাক্সের রিভিশন কি হবে, আর ইনডিরেক্ট ট্যাক্সেস রেট গুলো চেঞ্জ বা কি, মানে কাকে তুমি ইনক্লুশন করবো, কাকে তুমি বাদ দিয়ে দেবো, এই জায়গাগুলো একটুখানি মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। এইবার আচ্ছা, আমি একটা জিনিস তো তখন তোমাদেরকে বললাম যে বাজেট হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 112, প্রথম দিকে কোথায় যেন লিখছিলাম, কোথায় লিখছিলাম রে বাবা, হ্যাঁ, এই অ্যানুয়াল ফিনান্সিয়াল বাজেট। আচ্ছা, আমি কতগুলো কথা একটুখানি লিখতে চাই, যেমন ধরো হচ্ছে আন্ডার আর্টিকেল 112 এখানে কি পাচ্ছি, নেক্সট আমরা জানবো আন্ডার আর্টিকেল 113 তাতে আমরা কি পাচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট আমাকে বুঝতে হবে যে আন্ডার আর্টিকেল 110 তে আমরা কি কি পাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথমে যেটা জানবো, এটা হচ্ছে অ্যানুয়াল, এটা আমি আরেকবার লিখছি আর কি, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিমান্ড ফর গ্র্যান্টস, যে কথাটা একটু আগে আমি বলছিলাম, মিনিস্টারতে ডিমান্ড অফ গ্র্যান্টস কে স্ক্রুটিনাইজ করা হবে, তারপর সেটাকে অ্যাপ্রোপ্রিয়েশনে যাবে, তারপর বিল পাবলিশ হবে, এই ব্যাপারগুলো জেনারেল ডিসকাশন লোকসভাতে হবে। ও আচ্ছা, একটা জিনিস তো মিস করে গেছি, এটাকে নিচেই লিখি, হ্যাঁ, পরপর যখন লিখছি নিচেই লিখি 110। বলো তো 110 তে কি আছে? ফিনান্স বিলের কথা আছে। ফাইনাল কি হচ্ছে, ফাইনালি হচ্ছে ফিনান্স বিলটা পাস হচ্ছে, সেটা ওকে। ঠিক আছে, তাহলে এই অবধি আমরা যে ব্যাকগ্রাউন্ডে যা থিওরি আছে সেটুকু আমরা ভালো করে দেখলাম। এবার আমাদের কাজ হচ্ছে, একটুখানি জায়গাগুলোকে বোঝা। সেটা হচ্ছে এখানটা আমি পরে আসবো, আমি যেখানে মানে নাম্বারিং গুলো যেভাবে করছি আর কি, সেভাবে দেখলে তোমাদের একটুখানি দেখতে পড়তে সুবিধা হবে। সেটা হচ্ছে প্রথম আমি যে পেজটাকে নাম্বার 1 করবো সেটা হচ্ছে এইটা, আমরা সবার আগে এটা বোঝা উচিত, এটা হচ্ছে নাম্বার 1, যে আমরা যে ইনকাম করব, কোথা কোথা থেকে ইনকাম করব আর কোথায় কোথায় খরচা করব। প্রথম কথা হচ্ছে পেজটা হচ্ছে এটা, কোথায় যাচ্ছে। এখানে যদি কোনো টার্ম না বুঝতে পারো আমাকে বলবে, অবশ্যই নো ডাউট ইট বলবে, আমি বলবো। আর এই কর্পোরেশন, এখানে একটা ডাউট হয় অনেকে, কর্পোরেশন ট্যাক্স, এই কর্পোরেশন মানে কিন্তু আমাদের কর্পোরেশনের ট্যাক্স নয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কর্পোরেট ট্যাক্স, মানে যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা রয়েছে তাদের যে ট্যাক্সটা, কর্পোরেট সেক্টরের যে ট্যাক্স, সেটা হাইয়েস্ট হওয়া উচিত। যাই হোক, তো এটা গেল একটা ব্যাপার। এবার আমরা এরপরে যেটা বুঝবো যে আমাদের রিসিপ্ট কি কি আছে, মানে আমরা পাচ্ছি কি, আমরা দিচ্ছি কি। পাওয়াটা কি কি না, দু রকম পাওয়া, একটু আগে বলে দিচ্ছে, রেভিনিউ পাওয়া আর ক্যাপিটাল পাওয়া। পাওয়া মানে পাচ্ছি কিরকম, রেভিনিউ মানে ট্যাক্সের মাধ্যমে, দু রকম, ট্যাক্সের মাধ্যমে পাচ্ছি আর নন ট্যাক্সের মাধ্যমে পাচ্ছি। টোটালটা হচ্ছে আমার রেভিনিউ রিসিপ্ট, দুটো প্লাস করে হচ্ছে আমার রেভিনিউ রিসিপ্ট, রাইট। এইবার যদি আমি বলি ক্যাপিটাল রিসিপ্টে কি পাচ্ছি, ক্যাপিটাল মানে যে বললাম ধরো ইনভেস্টমেন্ট বা লোন, এগুলোকে আমরা ক্যাপিটাল, বড় সড়ো অর্থ যেটা আমরা পাচ্ছি। তেমনি হচ্ছে আমাদের এফেক্টিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এফেক্টিভ কথাটা বলার পেছনে উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমার গত বছরে যা খরচা করেছি
সেখান থেকে যদি কিছু বেঁচে গিয়ে থাকে তাহলে এই বছর সেটা অ্যাডজাস্টেড হবে, তাই না? তো সেই সারপ্লাসটা অ্যাডজাস্টেড হবে, সেইটা এই জন্য একটা এফেক্টিভ বলে আর কি। তো এফেক্টিভ ক্যাপিটাল রেভিনিউ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি কি আছে আমার, মানে বড় সড়ো অর্থ আমার কোথায় যাচ্ছে। হতে পারে আমার লোন চুকানোতে, যে আমি লোন নিচ্ছি সেখানে তো কিছু টাকা শোধ করতে হবে, না তো ভবিষ্যতে আমি লোন পাবো না, সেটা একটা হতে পারে। কোনো বড় সড়ো ইনভেস্টমেন্ট সরকার করছে বা প্রজেক্ট ডেভেলপমেন্ট করছে, সেগুলোর ক্ষেত্রে হতে পারে, যদি তার আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে, কিন্তু তবুও একটা বড়সড় কোথাও ইনভেস্টমেন্ট করছে বা কিছু করছে ফর বেটারমেন্টের জন্য, আম জনতার ভালোর জন্য, তো সেখানে একটা হতে পারে যে বড়সড় অর্থ আছে ক্যাপিটাল। রেভিনিউ এক্সপেন্ডিচার মানে এই যে ট্যাক্সের টাকা যেগুলো পাওয়া যাচ্ছে, সেই ট্যাক্সের টাকাগুলো কিভাবে খরচা হচ্ছে, কত খরচা হচ্ছে। এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখবে, আমি এটা এখানে বলে রাখি একেবারে, আমি একটুখানি ক্যাপ একটু বড় করি। দেখো এখানে একটা কথা দেওয়া আছে, REBE, REBE। আমি এটা এর আগে মানে বেশ কয়েকজনকে বলেছিলাম যে REBE কেসটা কি। বি মানে ফুল ফর্ম বাজেট এস্টিমেটস। বাজেট এস্টিমেটস, রাইট। এই যে বিই, এই যে বিই, এটাকে আমরা বলি বাজেটেড বা বাজেট এস্টিমেট। তাহলে RE কে কি বলি? রিভাইজড এস্টিমেট। ভেরি গুড। দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি? দুটোর মধ্যে মানে বেসিক ডিফারেন্সটা কি, কে বলবে? বলো, খুব বাজেট সিম্পল, এস্টিমেটটা হচ্ছে বলো বলো, ঠিক আছে বলো। হচ্ছে মানে প্রেডিকশন করছে আর কি, যে কতটা খরচা হতে পারে বা কতটা ইনকাম মানে রিসিট আসতে পারে। আর রিভাইজড এস্টিমেটটা হচ্ছে যে যখন মানে অ্যাকচুয়াল যেটা হচ্ছে আর কি। আমি যদি খুব সিম্পল ভাবে বলি এরকম ভাবে, তাই নয় কি? তুমি তো তাই বললে, হ্যাঁ একটা জিনিস ঠিক করা হয়েছিল, সেটাকে ফাইনালাইজ করা হচ্ছে না, এটাই আলটিমেটলি হবে। তো আপডেটেড ভার্সনটাকে আমরা বলি রিভাইস এস্টিমেট। একটা বাজেট ধরা হয়েছিল, বলো যে এই একটা কাজ করা যাক, কি বলে, রোড কনস্ট্রাকশন এগুলো করবার জন্য ও 2000 crore। পরে একদম ফাইনালাইজ করে বলা হলো যে না, 1956 crore। এই যে বড় সড়ো ডেটা গুলো তোমরা দেখো, যেগুলো পড়তে লাগে, তোমাদেরকে মনে রাখতে লাগে মোটামুটি করে, তো দ্যাট ইজ দ্য রিভাইসড এস্টিমেট। ঠিক আছে? তো রিভাইস এস্টিমেট কখন পাবে আর বাজেট এস্টিমেট কখন পাবে? বলো, ডাউট গুলোকে ক্লিয়ার করো না, বলো। বুদ্ধি, জাস্ট নর্মাল কথা। স্যার বাজেট এস্টিমেট যেটা আছে, বাজেট যখন পেশ হয় তখন ওটা ওই হিসেবে ধরা হয়। আর রিভাইসটা হচ্ছে 1 ইয়ার পরে, যখন সার্ভেটা হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কত এসেছিল বা কত খরচ হয়েছে। এখানে আমার ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করা, সেটা হচ্ছে কি 1 বছর পরে এটা ক্যালকুলেট হয় নাকি এটা এর মাঝেও ক্যালকুলেট হয়ে থাকে? মাস থেকেই তো হিসাব হতে থাকে, সেটা পেশ করা হয় ওই ওই সময়টাতে ইকোনমিক্যাল সার্ভের মাধ্যমে। রাইট। বেসিক্যালি এটা মান্থলি হিসাবে, বাজেট হিসাবে দেখা হয়, বা তাকে কতটা আর্ন, কতটা স্পেন্ড, মানে কতটা রিসিভ, কত মানে আর্ন সেভ স্পেন্ড এখানে বলছি, সেটা আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু সেটা আলটিমেটলি একটা ফিনান্সিয়াল ইয়ার পর গিয়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে ফিনান্স বা রিভাইসড এস্টিমেট। ঠিক আছে? তো এই কারণের জন্য খেয়াল করে দেখো, এই কারণের জন্য খেয়াল করে দেখো যে তুমি এখানে বাজেট এস্টিমেট একরকম পাচ্ছ, রিভাইস এস্টিমেট একরকম পাচ্ছ 24-25-এ। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে তুমি কতটা মাথায় রাখবে? এখানে একটা লাখ ক্রোর আছে, ইউনিটটা হচ্ছে লাখ ক্রোর, তুমি কোনটা মনে রাখবে? না, তুমি অবশ্যই
2024-25-এর ফাইনাল ডেটাটা মনে রাখবে 24-25-এর ক্ষেত্রে, আর 25-26-এর জন্য বাজেট এস্টিমেট মনে রাখবে, কারণ তোমার কাছে এখন রিভার্স এস্টিমেট আসবে না। তোমার এই দুটো ডেটা একটু মনে রাখা দরকার, যে কতটুকু বাড়লো বা কতটা আমার ছিল কি, এই আমার রেভিনিউ রিসিপ্ট, ট্যাক্স নন ট্যাক্স থেকে আমি কি কি পেয়েছি, কত লাখ কোটি টাকা পেয়েছি টোটাল। ঠিক আছে, একই রকম আমার বাকিগুলোর ক্ষেত্রেও হবে, এটা নতুন করে বলবার আছে, চারটে চার্টের একই রকম ভাবে এইটুকু জায়গা আমার খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে এই 24-25, একটা হচ্ছে এইটা, রাইট? একই রকম ভাবে আমার এইটা এবং এইটা কত বাড়ছে বা কত পার্সেন্টেজ বাড়ছে, এটা একটুখানি মাথায় নোটস এর মধ্যে করে রাখবে, জাস্ট চোখ বুলোবে, চোখ বুলোতে বুলোতে যতটা মাথায় থাকবে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমার সেকেন্ড পেজ, রাইট? আচ্ছা, এখানে আমাকে কতগুলো টার্ম বুঝতে হবে, কিন্তু এটা বুঝবার আগে আমি একটু অন্য কিছু ঘুরে আসি, কারণ এটা ফাইনাল টাফেস্ট পার্ট। এবার দেখো এখানে কথাগুলো কি দেওয়া আছে একদম, দেখো এটা তো যেহেতু বাজেটের হাইলাইট, তোমরা যদি অ্যাকচুয়াল বাজেট স্পিচ দেখো সেটা হচ্ছে এই যে এটা 60 পেজের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা বাজেট পেশ করেছেন, স্পিচ যেটা 1 ফেব্রুয়ারি 2025-এর, এই হচ্ছে আমার স্পিচ, এই হচ্ছে আমার তার কন্টেন্ট, এই হচ্ছে তার গল্প। এটা আমার কোনো ডেটা নয়, একদম সেন্ট্রাল গভর্নমেন্টের ফিনান্স মিনিস্ট্রির ডেটা, অ্যাভেলেবেল ইন নেট ইন্টারনেট। আমি জাস্ট যেটা তোমাদেরকে করবার চেষ্টা করছি জিনিসটাকে বোঝানো, যে এর ব্যাকগ্রাউন্ড এবং তার কারেন্ট ডেটাকে তুমি কিভাবে মিলিয়ে তোমার জায়গাটাকে রেডি করবে, রাইট? তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এইখানে ডিরেক্ট ট্যাক্সের প্রপোজাল কি কি আছে, অবশ্যই এটা আমাকে খুব ভালো করে দেখতে হবে যে ডিরেক্ট ট্যাক্সের প্রপোজাল কি আছে। তবুও আমি ডিরেক্ট ট্যাক্সে যাওয়ার আগে, হ্যাঁ আমার মতো বলে এটাকেই আগে করা উচিত, ডিরেক্ট ট্যাক্সকে তুমি আগে দেখে নাও ডিরেক্ট ট্যাক্সে কি কি প্রপোজাল আছে, যে কোথায় কি জায়গায় কি কি করা হচ্ছে, কি কি চেঞ্জেস আনা হচ্ছে, আগে কি ছিল বর্তমানে কি আছে। এটা কিন্তু একদম ছোট্ট করে জিস্ট আকারে, বিকজ ইট ইজ হাইলাইটস অফ বাজেট, সো দ্যাটস ওয়াই পিক্টোগ্রাফিক্যাল ওয়েতে এরা সুন্দর করে দেওয়া আছে। আমার এখানে, আমার কেন এখানে, আমাদের কারোর কিছু করার নেই, এটা দিস ডেটা ইজ গিভেন বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল মিনিস্ট্রি অফ ফিনান্স। ওকে, নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স প্রপোজাল। একই রকম ভাবে ওই যে ইনডিরেক্ট ট্যাক্স আর ডিরেক্ট ট্যাক্স প্রপোজালস মানে আমার এই বছর এইগুলো হতে পারে, মানে এখান থেকে আমি এত এত টাকা আমি পেতে পারি, তার জন্য আমি কি কি করছি, ট্যারিফ কি চেঞ্জ করছি, বা আমি নতুন কি ইনক্লুড করছি, কিছু সারচার্জ অ্যাপ্লাই করছি, বা কিছু ধরো হচ্ছে আমার কি বলে প্রপোজাল গুলোকে আমি কিছু কস্ট কাট করছি, কিছু কস্ট অ্যাড করছি, এই জায়গাগুলো আমাকে খেয়াল রাখতো। তাহলে এটা হচ্ছে আমার এই যে ডিরেক্ট ট্যাক্স বললাম 3 নম্বর, 4 নম্বর আমি যে এটা পড়বো সেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। আমি আবারও বলছি এখানে টার্ম গুলো সম্বন্ধে আমার ডাউট থাকতে পারে বড়জোর, কিন্তু আমার অ্যাকচুয়াল এইখানে নতুন মানে এখানে আমার না বুঝে আমার কিছু করার নেই, ঠিক আছে, আমাকে বুঝতে হবে। ঠিক আছে, এইবার আমি একদম যে জায়গায় চলে আসব সেটা হচ্ছে এই জায়গা, একদম প্রথম পেজ। ঠিক আছে, আমি এটাকে যদি একটু মিনিমাইজ করে দেখাই, প্রথম পেজে এটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে, তার প্রথম প্রায়োরিটি কাকে দিচ্ছে, সেকেন্ড প্রায়োরিটি কাকে, থার্ড প্রায়োরিটি কাকে, ফোর্থ প্রায়োরিটি কাকে, সেই হিসাবে কিন্তু দেখো এখানে 1 2 3 4 করে করেছে। তাহলে এরপর আমরা 5 নম্বর পেজ হিসাবে যেটাকে মনোযোগ সহকারে দেখবো সেটা হচ্ছে আমাদের এইটা। পাঁচ নম্বর পেজ, এবং সেখানে যেটা কি বলবো, ডেভেলপড ইন্ডিয়া, যে তাকে ডেভেলপ করবার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা শুরু হচ্ছে আমাদের এখান থেকে। ঠিক আছে, হেডিংটা একবার একটুখানি দেখো, যেটা আমাদের পার্পল কালারে রয়েছে, যে ডেভেলপমেন্ট মেজার্স ফোকাসিং অন গরিব, ইউথ, अन्नदाता অ্যান্ড নারী। ঠিক আছে, একটা দারুণ জিনিস যেটা আমাদের ভালো লাগার সেটা হচ্ছে আমরা কিন্তু বেশ ভালো ভালো ওয়ার্ড এখানে শিখতে পারবো, বেশ ভালো ভালো স্কিম সম্বন্ধে জানতে পারবো, সেই স্কিমস গুলোর চেঞ্জেস, তোমাদেরকে মাঝে মাঝে বলি না যে গভর্নমেন্ট স্কিমস এর চেঞ্জেস কি আসছে, সেটা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রেও তাই,
স্টেট টেলিগ্রামটা ক্ষেত্রেও তাই। তার যে আপডেটেশন তুমি কোথায় পাবে, যে ধরো কথার কথা যে এত জন গরিবকে বা এতজনকে বা ঘরে গরিবের ঘরে আলো চলে এসেছে, উজ্জ্বলা স্কিম কথা বলছি, সেটা আপডেট কোথায় পাবে? বা ধর হচ্ছে রোড এত করা হচ্ছে, ব্রিজ এত করা হচ্ছে, এই এত করা হচ্ছে, ওই এত করা হচ্ছে বা হবে, এই আপডেটস গুলো তুমি কোথায় পাবে? এক পাবে কি হয়ে গেছে পাবে ইকোনমিক সার্ভেতে, আর কি হতে পারে বা হবে এস্টিমেটেড ভ্যালু পাবো কোথায়? না বাজেটে পাবো। এই হচ্ছে আসল খেলা, ঠিক আছে? এখান থেকে আমাদের আলটিমেট যে জার্নি সেটা স্টার্ট হবে। 5 নম্বর এই মাঝখানেরটাকে দিলাম না দিলাম, আমার আলটিমেট কিন্তু 5 নম্বর বা এর পরে যেটা এইটা হওয়ার কথা। এখানে নানা রকম স্কিমস, তাদের কি ছিল, কি হয়েছে, অ্যাকচুয়ালি কি হয়েছে মেনলি এটা এখানে দেওয়া আছে। কারণ ইকোনমিক সার্ভে না পড়লে তোমার ওই জায়গাটা ক্লিয়ার হবে না, কারণ ইকোনমিক সার্ভে পুরোপুরি কিন্তু ডেটাবেস, একদম ডেটা, পিওর ডেটা। সেখানে কি ছিল, কি হয়েছে, কোথায় কোন খাতে কিভাবে খরচা করা হয়েছে সেগুলো কিন্তু ওখানে দেখানো হয়েছে। পরবর্তী পেজ আমাদের এখানে এই যে এমএসএমই সেক্টর। কারণ প্রথমে যাকে জোর দেওয়া হয়েছে কি বললাম, এই যে প্রথম দিকে প্রথমে একদম এগ্রিকালচারকে, দেন এমএসএমই কে, মানে মিডিয়াম স্মল স্কেল যে ইন্ডাস্ট্রিজ বা এন্টারপ্রাইজ যেগুলো আছে সেগুলোকে, দেন ইনভেস্টমেন্টকে, দেন হচ্ছে এক্সপোর্টকে, ঠিক আছে? যার জন্য আমাদের প্রথম যে জায়গাটা, এই যে ডেভেলপমেন্ট মেজারের মধ্যে প্রথম যে কথাটা সেটা হচ্ছে একদম কৃষি রিলেটেড যা কিছু সে কিছু রয়েছে। খেয়াল করে দেখো ওই যে প্রাইম মিনিস্টার ধনধান্য কৃষি যোজনা, ডেভেলপিং এগ্রি ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, সেটা ক্রেডিট কিভাবে বাড়ানো যেতে পারে, মানে আমাদের ক্রেডিট ফ্লো আমাদের এগ্রিকালচারে কিভাবে বাড়তে পারে। তারপর হচ্ছে আমাদের ন্যাশনাল মিশন অন হাই ইয়েল্ডিং সিডস, ভালো কোয়ালিটি সিডস, কটন প্রোডাক্টিভিটি। তারপর হচ্ছে মাখানা বোর্ড ইন বিহার। এই যে আত্মনির্ভর ভারতের যে পালসেস মানে হচ্ছে আমাদের যে ডাল শস্য এগুলোতে রয়েছে এইগুলো, এবং তার ক্ষেত্রে আমার রুরাল ইকোনমি কিভাবে ইনভেস্ট করবে কি করবে না মানে হচ্ছে করবে আর কি, সেটাই বলতে চাইছি সেটা। তাহলে এটা হয়ে গেল কিন্তু আমাদের এগ্রিকালচার, ঠিক আছে? এই যে এগ্রিকালচার, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমার কাছে দেখো চলে এলো এমএসএমই, ঠিক আছে? এখানকার ডেভেলপমেন্টস কি 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 কিভাবে হচ্ছে, কোথায় কত কোটি কি ইনভেস্টমেন্ট, টার্নওভার, সব এখানে ডিটেলসে হাইলাইট রয়েছে। ডিটেলস নেই, হাইলাইট রয়েছে, রাইট? খুব ইম্পর্টেন্ট, এখানে কোনো কিছু বাদ দেওয়ার নেই। টার্ম বুঝবো না সেগুলো বোঝবার জায়গা আছে, কিন্তু বাদ দেওয়ার কিছু নেই, রাইট? নেক্সট, হ্যাঁ বাদ দিতে পারো, তুমি বাদ দাও, যত তুমি বাদ দেবে তত তোমার সুবিধা হচ্ছে একটাই জায়গায়, যে তুমি নেক্সট পরীক্ষার জন্য আবার প্রিপারেশন নিতে পারবে। মানে তুমি সোজা কথা সিলেক্ট হতে পারবে না, মানে রিসেন্ট পরীক্ষাগুলো সিলেক্ট হতে পারবে না, কিন্তু সেন্ট্রাল যাদের মানে একদম চিন্তাধারা, অথবা হচ্ছে বড় লেভেলের স্টেটের পরীক্ষাগুলো যাদের চিন্তাধারা, তাই কিন্তু সেন্ট্রাল বাজেট, স্টেট বাজেট মাস্ট লাগবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের এখানে এই যে এমএসএমই হয়ে যাওয়ার পর আমাদের যে জায়গাটা আসছে সেটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট জায়গা ইনভেস্টমেন্ট, ঠিক আছে? যেমন ধরো এখানে বলেছে এক্সপ্যানশন অফ ক্যাপাসিটি ইন আইআইটিস, তার জন্য ইনভেস্টমেন্ট থাকবে। পোষণ স্কিম যেটা রয়েছে সেখানে থাকবে। ক্যান্সার সেন্টার বাড়বে। তো এইসব নানান কিছু কোথায় কোথায় জায়গাগুলো ইনভেস্টমেন্টের জায়গা রয়েছে, সেই জায়গাগুলো মানে সরকারের তরফ থেকে ইনভেস্টমেন্ট, যেটা একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম। তো সেইটা ওই যে একটু আগে কোথায় যেন লিখছিলাম না, এই যে রিসোর্স অ্যালোকেশন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে রিসোর্স অ্যালোকেশন। রিসোর্স গুলোকে তোমরা কোথায় অ্যালোকেট করছো, ঠিক আছে? তাহলে হয়ে গেল আমাদের ইনভেস্টমেন্ট। ফাইনাল যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে কোথায় গেল, হ্যাঁ এই যে এবার দেখো ইনভেস্টমেন্ট এখানে কিন্তু শেষ হচ্ছে না, ইনভেস্টমেন্ট আরো রয়েছে। কি রয়েছে? এরপরে রয়েছে, এই পেজে রয়েছে, এই পেজে রয়েছে টোটাল ইনভেস্টমেন্টের কোন কোন জায়গায় রয়েছে, কত টাকা হতে, এটা কিন্তু আবার হচ্ছে হাইলাইটস। অ্যাকচুয়াল ডেটাটা ডিটেলসে রয়েছে বা ওই ডেটা পার্টের মধ্যে রয়েছে, কত পার্সেন্ট খরচা হবে টোটাল বাজেটের, টোটাল বাজেট কত টাকার, কত টোটাল রিসিপ্ট, কত টোটাল এক্সপেন্ডিচার, সব কিন্তু ওই লাস্ট পেজের মধ্যে, যেটা আমি 2 নম্বর পেজ বলেছি সেখানে রয়েছে কিন্তু, ঠিক আছে? তো এইবার আমরা এখানে যেটা রয়েছে টোটালটা কিন্তু ইনভেস্টমেন্টের উপরে গল্প দেওয়া আছে। ইনভেস্টিং ইন পিপল,
ইকোনমি অ্যান্ড ইনোভেশন। তাহলে এটাকে যদি আমি 8 বলি, তাহলে এটাকে আমি বলবো 8A বলবো, কারণ একই জিনিসই দিয়েছে, নতুন করে কিছু নেই, মানে টপিক ওয়াইজ নতুন কিছু নেই, রাইট? এটা হচ্ছে আমার 8B। রাইট, এই হয়ে গেল হচ্ছে আমাদের ব্যাপার। আর লাস্ট যেটা হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর রিফর্মস যেগুলো থাকে, সেই রিফর্মস গুলো আমাদের থাকে। যদি এটাকে বলছে রিফর্ম অ্যাজ ফুল, এটাকে আমি আবার একটুখানি প্রথম দিকে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে, স্টেপিংটা বুঝতে সুবিধা হবে। এই যে এগ্রিকালচার, এমএসএমই, ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট। তো এবার আমার হচ্ছে এই হিসাবে আমাদের বিকশিত ভারত মানে মানে ডেভেলপড ইন্ডিয়া। তো সেখানে হচ্ছে এবার আমাদের কোথায় গেল ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম, তার ডেভেলপমেন্ট, কোথায় কি কি হচ্ছে। এবার ফিনান্সিয়াল পার্টটুকু, সেটা এগ্রিকালচার রিলেটেড হতে পারে, এমএসএমই হতে পারে, যে কোনো জায়গায় ফিনান্স যেখানে রিলেটেড, সেই ফিনান্স রিলেটেড কি কি রিফর্মস আমার এই বাজেটের মধ্যে হচ্ছে বা হতে চলেছে, সেটা হচ্ছে আমার এখানে দেওয়া হয়। তো আমি এটাকে আমি 8 ABCD তেও করবো না, আমি এবার একটা 9 করবো। তো এখানে কোথায় কোথায় হচ্ছে ডিটেলস, সেটা ট্যাক্স হতে পারে, নন ট্যাক্স হতে পারে, টোটাল যেটা ফিনান্স যেখানে রিলেটেড, সে হচ্ছে আমার এই হচ্ছে টোটাল বাজেট। তুমি যদি খুব বড় করে মানে সরি ছোট করে দেখো, তাহলে এই হচ্ছে বাজেটের টোটাল হাইলাইট। ঠিক আছে, এটা হচ্ছে আসল জায়গা। একই রকম ভাবে আমাকে স্টেট বাজেট বুঝতে হবে, এবং শুধু তাই নয়, আমাকে কিন্তু ইকোনমিক সার্ভেটা বুঝে রাখতে হবে। যদিও ডেটাবেস খুব বোরিং জায়গা, আমি শুধু তোমাদেরকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এখানে এবার তোমরা ভালো করে মন দিয়ে পড়ে এখানে কোন কোন টার্ম বুঝতে পারছি না, সেগুলো কিন্তু আমাকে পরের দিন অবশ্যই বলবে। ঠিক আছে?